বলবো হচ্ছে ক্রস পোলারাইজেশন। Recording in progress. কি যখন আমরা প্রথম ডিকাপল স্পেকট্রাম নিব তখন কি হবে, আমি একটা নিউক্লিয়াসকে আমি স্যাচুরেশন স্টেটে নিয়ে যাব এবং আরেকটা মানে আরেকটা নিউক্লিয়াসের উপর যে প্রভাবটা আসলে কি করবে, প্রভাবটা পড়বে এইটা যে সেই পিকটার ইন্টেন্সিটি অনেক বেড়ে যাবে অথবা কমেও যেতে পারে। ঠিক আছে, সাধারণত বেড়ে যায়। এই যে তোমার ইন্টেন্সিটি বেড়ে যাওয়া, সেটা বলো। একটা শব্দ আসতেছে, মানে কথা বুঝতে পারতেছি না। Recording stopped. যেটা ছিল নিউক্লিয়ার ওভারহাউজার ইফেক্ট, তাই তো? নিউক্লিয়ার ওভারহাউজার ইফেক্ট আমরা কি পড়ছিলাম, যে একটা নিউক্লিয়াসকে আমি যদি ইরেডিয়েট করে আমি যদি স্যাচুরেশন স্টেটে নিয়ে যাই এবং তারপর পার্শ্ববর্তী যে নিউক্লিয়াসটা আছে, এটা আমরা জানি থ্রো স্পেস একটা ফেনোমেনন। এটা যদি 2 থেকে 4 অ্যাংস্ট্রমের মধ্যে কোনো হেটেরোনিউক্লিয়াস থাকে, অবশ্যই এনএমআর অ্যাক্টিভ। তার কি হবে, তার সিগন্যাল ইন্টেন্সিটির একটা এনহ্যান্সমেন্ট হবে। সেটা হতে পারে পজিটিভ এনহ্যান্সমেন্ট অথবা নেগেটিভ এনহ্যান্সমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এই তোমার হচ্ছে এই এনহ্যান্সমেন্টটা হচ্ছে এটার একটা পোলারাইজেশন। দুইটা মেকানিজম আছে যেটাতে আমরা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ যে এনওইটা বের করতে পারি। পজিটিভ এনওইটা হবে তোমার হলো যদি W2 অথবা ওমেগা 2 মেকানিজম ফলো করে, আর ওমেগা নট হবে যদি তোমার হচ্ছে নেগেটিভ এনওইটা ফলো করে। ঠিক আছে, নেক্সট দেখো, কারেন্ট চলে গিয়েছিল। সবাই তো শুনতে পাচ্ছ না? জি ম্যাম। আচ্ছা দেখো, আমি তো ওয়েটিং রুম অন করি নাই। অন করা ছিল না, অন করা ছিল না। আচ্ছা, ক্রস পোলারাইজেশন পড়ছিলাম, মেকানিজম অফ এনওই। এটা আগে শুনতে পাচ্ছ না? এখন কি তুমি মানে তুমি কি স্লাইড দেখতে পাচ্ছ না নাকি শুনতে পাচ্ছ না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমার এখানে পার্টিসিপেন্টস দেখাচ্ছে 43, ওরা কি এখনো জয়েন করতে পারে নাকি? ওয়েটিং করতে আমি অন রাখি না, ওয়েটিং কেন অন হলো? আচ্ছা দেখি ভিডিও একটু যাই। না, ওয়েটিং তো অন করা নাই। অন দিয়ে রাখা যায় কিনা? আচ্ছা, ওয়েটিং হচ্ছে, এখন দেখো তো ঠিক আছে পারবো কিনা। আচ্ছা,
মাঝখানে তোমার হোস্টের যেহেতু কেটে গিয়েছিল ওই কারণে তোমাদের অটো ওয়েটিং রুম অন হয়ে গেছে, বুঝছো? সমস্যা হচ্ছে। আচ্ছা। দেখো ক্রস পোলারাইজেশন যেটা বলছিলাম এনওইর একটা মেকানিজম। তো প্রথমে যেটা মাথায় আনতে হবে যে এনওই কিন্তু একটা থ্রো স্পেস ফেনোমেনন, তাই তো? থ্রো স্পেস কাপলিং হয়। থ্রো স্পেস কাপলিং হচ্ছে না, প্রোটনকে আমি ইরেডিয়েট করছি, 2 থেকে 4 অ্যাংস্ট্রমের মধ্যে কোনো কার্বন 13 থাকলে সেটার একটা পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এনওই দুই ধরনের কিন্তু হতে পারে, তোমাদেরকে মনে হয় কালকে বলা হয়নি। একটা হচ্ছে হেটারোনিউক্লিয়ার, হোমোনিউক্লিয়ারও কিন্তু হতে পারে। তো এই একটা যদি থ্রো স্পেস যদি কোনো কাপলিং হয় সেটাকে আমরা বলি ডাইপোলার কাপলিং। আর যদি কোনো থ্রো বন্ড, যেটা আমরা পড়েছি 1J 2J 3J কাপলিং কনস্ট্যান্ট, এরকম যদি থ্রো বন্ড কোনো কাপলিং হয় সেটা কাপলিং। স্কেলার কাপলিং একটা, আরেকটা হচ্ছে কি ডাইপোলার কাপলিং। ডাইপোলার কাপলিংটা হচ্ছে তোমার থ্রো স্পেস হয়, ঠিক আছে? যেমন 2 থেকে 4 অ্যাংস্ট্রম আমরা বলছি এনওইটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ডাইপোলার কাপলিং। এখন এই ডাইপোলার কাপলিংটা আসলে কি বলো দেখি? ডাইপোলার কাপলিংটা মানে কিভাবে করে একটা প্রোটনকে আমি ইরিডিয়েট করলে কার্বন 13 অথবা আশপাশে প্রোটনের একটা যে চেঞ্জ হচ্ছে এটা কিভাবে করে হচ্ছে, কেন হচ্ছে? কারণ হচ্ছে তোমার একটা প্রোটন যখন ম্যাগনেটিক ফিল্ড তো আমি ডেফিনেটলি অ্যাপ্লাই করি, তাই না? একটা ম্যাগনেটিক ফিল্ড যখন আমি অ্যাপ্লাই করব তখন তার কি হবে? তার কিন্তু নিজের একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, ইনডিউস একটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তৈরি হয়, ঠিক আছে? দিলে হবে সাইন, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি তোমার আরেকটা তোমার নিউক্লিয়াস থেকে থাকে, কার্বন 13 মনে করো আছে, হ্যাঁ, এই 2 থেকে 4 অ্যাংস্ট্রমের মধ্যে যদি তোমার কোনো নিউক্লিয়াস পড়ে যায় এনএমআর অ্যাক্টিভ, তখন এই যে ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্টটা এই কার্বন 13ও ফিল করে, ঠিক আছে? ওর ইফেক্টটা কার্বন 13 এর উপর গিয়েও পড়ে। এই কারণে এটাকে বলা হয় হলো থ্রো স্পেস কিংবা ডাইপোলার কাপলিং, ঠিক আছে? এখন কি হয় যখন আমি আমার আমার টার্গেট এখানে এই চিত্রে দেখানো হয়েছে তোমার হচ্ছে হোমোনিউক্লিয়ার তোমার এনওই, তার মানে একটা প্রোটনকে আমি ইরিডিয়েট করলে সেকেন্ড আরেকটা প্রোটনের ক্ষেত্রে কি হয় এখানে সেকেন্ড সেকেন্ড একটা রেডিও ফ্রিকোয়েন্সি একটা রেঞ্জ আমি ইউজ করব, তখন কিন্তু একটা বড় রেঞ্জে কিন্তু আমি কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সিটা দেই যাতে করে সব ধরনের প্রোটন কিন্তু স্যাচুরেশন স্টেটে চলে যেতে পারে। কিন্তু মনে করো যদি কোনো একটা স্পেসিফিক প্রোটনকে আমি ইরিডিয়েট করতে চাই তখন কিন্তু খুব ন্যারো রেঞ্জের, খুবই ছোট একটা রেঞ্জের পালস কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সিটা আমাকে ইউজ করতে হবে যাতে করে ওই একটা স্পেসিফিক প্রোটন তোমার হচ্ছে স্যাচুরেশন স্টেটে যায়। গেলে কি হবে, তখন আশেপাশে যে অ্যাক্টিভ নিউক্লিয়াস থাকে তখন কিন্তু ওই একটা নিউক্লিয়াস, স্পেসিফিক নিউক্লিয়াস তোমার স্যাচুরেশন স্টেটে গেল, বাকিগুলো কিন্তু বাকি প্রোটনগুলো কিন্তু গেল না, কিন্তু কার্বন 13 কিন্তু গেল না। তো সেই একটা প্রোটনকে আমি ইরিডিয়েট যদি করি, দেখো ইরিডিয়েশনের সাইনটা খেয়াল করো, এটা হচ্ছে ইরিডিয়েটের সাইন। এই প্রোটনকে যদি আমি ইরিডিয়েট করি তাহলে এই প্রোটন কিংবা এই কার্বন 13 কি প্রভাব পড়বে সেটা কিন্তু আমি স্টাডি করতে পারি। আচ্ছা, 4টা সংজ্ঞা আছে, 5টা এক্স্যাক্টলি 6টা সংজ্ঞা, একটা একটু লিখে নাও তোমরা। একটা হচ্ছে স্কেলার কাপলিং, ডাইপোলার কাপলিং, এটা একটু পড়ে নিবা। ডাইপোলার কাপলিং কাকে বলে? আচ্ছা, এখানে পেজ নাম্বার দেওয়া নেই, কাকে তুমি পেজ নাম্বার দিলাম, আবার কেন পেজ নাম্বার নাই এখানে? আচ্ছা দাঁড়াও, সমস্যা পেজ নাম্বার নেই। আচ্ছা, তো দেখো 4টা সংখ্যা 6টা সংখ্যা তোমার পড়বে, সোর্স স্পিন, ইন্টারেস্টিং স্পিন, অ্যাক্টিভ স্পিন, প্যাসিভ স্পিন। আরেকটা হচ্ছে স্কেলার কাপলিং, ডাইপোলার কাপলিং।
রেকর্ড করা হচ্ছে না, কত কিছু করা লাগে দেখো। Recording in Source progress. spinটা কি? This is the nucleus that we will irradiate with a second radio frequency pulse at its gamma frequency. আচ্ছা, যেই নিউক্লিয়াসটাকে আমি ইরেডিয়েট করি সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি পালস দিয়ে, আমি সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি কেন বলছি? তাহলে ফার্স্ট রেডিও ফ্রিকোয়েন্সি কোনটা? ফার্স্ট রেডিও ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে যেটাকে আমি অবজার্ভ করি, আসলে যার এনহ্যান্সমেন্টটা হয়, তো সে যে তোমার রেডিও ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করে সেটাকে বলি আমরা ফার্স্ট রেডিও ফ্রিকোয়েন্সি। আর সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি বলি হচ্ছে যাকে আমি ইরেডিয়েট করব, যে রেডিও ফ্রিকোয়েন্সিতে আমি ইরেডিয়েটটা করি। আচ্ছা, this is any nucleus, any other nucleus that has dipolar coupling with the source spin. মানে এই যে আমি সোর্স স্পিন কোনটা? মনে করো আমি বললাম এই কম্পাউন্ড, ছোট কম্পাউন্ডের মধ্যে এই হাইড্রোজেনটা হলো S আর এটা হলো I, ইন্টারেস্টিং স্পিন। আমি সোর্স SH মানে এই যে SH কে যদি আমি রেডিও ফ্রিকোয়েন্সি পালস দিয়ে ইরেডিয়েট করি তাহলে I এর উপর প্রভাবটা কি পড়বে? ঠিক আছে, পার্শ্ববর্তী নিউক্লিয়াসের উপর যে প্রভাবটা পড়ে সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারেস্টিং স্পিন। ঠিক আছে, এটা দুটো হলো সংজ্ঞা। অ্যাক্টিভ স্পিনটা কি? অ্যাক্টিভ স্পিন হচ্ছে দিস ইজ দ্য নিউক্লিয়ার স্পিন দ্যাট ফ্লিপস। আমরা বলেছিলাম যে এক্সেস নিউক্লিয়াস বাড়ানোর জন্য কার্বন 13 কি করে, অথবা ইন্টারেস্টিং স্পিনটা কি করে, তার এক্সেস নিউক্লিয়াসের সংখ্যাটা বাড়িয়ে দেয়, আপার লেভেল থেকে লোয়ার লেভেলে ফ্লিপ করে। এই যে নিউক্লিয়াস গুলো ফ্লিপ করে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ স্পিন। আর যারা ফ্লিপ করবে না, তারা যারা সেম স্টেটে থেকে যায় তাদেরকে বলা হলো প্যাসিভ স্পিন। এই যে দেখো প্যাসিভ স্পিনটা খেয়াল করো, দিস ইজ দ্য নিউক্লিয়ার স্পিন দ্যাট রিমেইনস দ্য সেম। যাদের স্পিন স্টেটে কোনো পরিবর্তন হয় না তাদেরকে বলা হয় হলো প্যাসিভ স্পিন। ঠিক আছে, এই গেল চারটা সংজ্ঞা। আর দুটো সংজ্ঞা আমি বলেছি, ডাইপোলার কাপলিং আর হচ্ছে স্কেলার কাপলিং। স্কেলার কাপলিং কি? থ্রো বন্ড 1 2 3 4 5 যে পর্যন্ত যে বন্ড থ্রো বন্ড কাপলিংটা হয় সেটাকে বলা হয় স্কেলার কাপলিং। আর ডাইপোলার কাপলিং হচ্ছে থ্রো স্পেস কাপলিংটা হচ্ছে। আচ্ছা, নর্মাল অবস্থায় তোমরা চিন্তা করো এই ছোট কম্পাউন্ডটার মধ্যে সবসময় এই কম্পাউন্ডটা খেয়াল করবে, এই ছোট কম্পাউন্ডটার মধ্যে যদি আমি প্রোটন প্রোটনটাকে যদি আমি ইরেডিয়েট করি, আচ্ছা নর্মাল অবস্থায় যদি আমি ইরেডিয়েশনের আগের অবস্থাটা চিন্তা করো, হ্যাঁ আমি ইরেডিয়েট করিনি এই কম্পাউন্ডটাকে, আমি তখনও ইরেডিয়েশনে নেইনি, আমি শুধুমাত্র একটা ম্যাগনেটিক ফিল্ড এই কম্পাউন্ডের উপর যদি আমি অ্যাপ্লাই করি তখন কি হবে? তখন তাদের একটা ন্যাচারাল একটা কি হবে? বোলসম্যান ডিস্ট্রিবিউশন আসবে না, যেটাকে আমরা ন্যাচারাল ইকুইলিব্রিয়াম বলি। হ্যাঁ, একটা ন্যাচারাল স্টেটে কিন্তু তারা থাকবে, ন্যাচারাল ডিস্ট্রিবিউশন কিন্তু তাদের থাকবে নিউক্লিয়াস গুলোর মধ্যে। ন্যাচারাল ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝাচ্ছে? মনে করো একটা হচ্ছে লোয়ার স্টেট, আপার স্টেট, ঠিক আছে, মাঝখানে ইকুইলিব্রিয়াম স্টেট রাখা হয়েছে। যদি তুমি মলিকুলার ডায়াগ্রামটা তুমি যদি আঁকো আর কি নিউক্লিয়াসের, সেক্ষেত্রে দেখো একটা হচ্ছে সোর্স নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইন্টারেস্টিং স্পিন কিংবা নিউক্লিয়াস। ঠিক আছে, এস হচ্ছে এই হাইড্রোজেনটা আর আই হচ্ছে এই হাইড্রোজেনটা। যদি আমি সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি পালস, তখন আমি প্রথম কাজ হচ্ছে প্রথমেই এনএমআর নেওয়ার আগে কি করতে হয়? ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হয়। ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করব তখন অবশ্যই কিন্তু দুইটা স্পিন স্টেটে বিভক্ত হয়ে যাবে, আমরা কিন্তু জানি, তাই তো? যেহেতু দুইটাই স্পিন অ্যাক্টিভ নিউক্লিয়াস, স্পিন স্টেটে বিভক্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তোমরা কি হবে? ওই যে বোলসম্যান ডিস্ট্রিবিউশন কিংবা ন্যাচারাল যে ডিস্ট্রিবিউশন অনুযায়ী ওরা কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে তোমার আপার এবং লোয়ার লেভেলে। ঠিক আছে, এখন আমি যদি ওই ডায়াগ্রামটা আঁকি তাহলে দেখো এখানে কয়টা আছে নিউক্লিয়াস? 1 2 3 4 5 6 এখানে। আচ্ছা, এই সোর্সটা শুধু আগে খেয়াল করো, সোর্স স্পিনে এখানে 6টা নিউক্লিয়াস আছে, উপরে আছে কয়টা নিউক্লিয়াস? একটা নিউক্লিয়াস। আর মাঝখানে ইকুইলিব্রিয়াম স্টেটে এখানে 3টা, এখানে 3টা। অবশ্যই যেহেতু তোমার লোয়ার লেভেলে কিন্তু স্টেবল স্টেট, তোমার ম্যাগনেটিক ফিল্ড আমি এভাবে করে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করলে এই দিক আর এই সোর্স স্পিনের দিক কিন্তু একই থাকবে। আর আপার লেভেলে যেহেতু হায়ার এনার্জি থাকে এখানে ডিরেকশন থাকবে অপোজিট দিকে। আর ইকুইলিব্রিয়াম স্টেটে কি হবে? একটা হচ্ছে তোমার অ্যালাইন উইথ দ্য ফিল্ড থাকবে আর একটা হচ্ছে অপোজ দ্য ফিল্ড থাকবে। ঠিক আছে, এখানে 3টা করে, এখানেও 3টা করে। এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পরের অবস্থাটা আমি বলছি। আমি কিন্তু এখনো রেডিও ফ্রিকোয়েন্সি পালসটা এখানে কিন্তু কোনো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা হয়নি, নো রেডিও ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এখানে তাহলে কি হবে? এই যে সোর্স মানে ইন্টারেস্টিং স্পিনটা তাহলে কি হবে? ইন্টারেস্টিং স্পিন তো যেহেতু একটা এনএমআর অ্যাক্টিভ নিউক্লিয়াস, এরও কিন্তু একটা বোলসম্যান ডিস্ট্রিবিউশন থাকবে। ডিস্ট্রিবিউশনটা কিরকম হলো? এখানে 6টা ঠিক একইভাবে, এখানে 3টা,
এখানে 3টা, এখানে তোমার 1টা, তার মানে এক্সেস পপুলেশন ওর থাকলো 5টা, খেয়াল করো আয়ের, আর হচ্ছে এস এরও কিন্তু 5টা এক্সেস নিউক্লিয়াস থাকলো। তো এক্ষেত্রে আমি যখন এনএমআর যদি পিওরলি এনএমআরটা নেই, তাহলে সোর্স স্পিন এবং আই স্পিনের জন্য আমি দুটা সিগন্যাল পাবো। ঠিক আছে, আমার সেকেন্ড যে তোমার প্রসেসটা, সেটা হচ্ছে কি আমার সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি পালসটা দিতে হবে। দিয়ে আমি কি করব, যেটা সোর্স স্পিন, যে নিউক্লিয়াসটাকে আমি টার্গেট করেছি তাকে আমি ইরেডিয়েট করে দিব। ইরেডিয়েশন মানেই হচ্ছে স্যাচুরেটেড স্টেটে চলে যাওয়া। স্যাচুরেটেড স্টেটে চলে গেলে কি হবে, অবশ্যই সোর্স স্পিনের প্রত্যেকটা আপার এবং লোয়ার লেভেলে কিন্তু নিউক্লিয়াসের সংখ্যা সমান থাকবে, তাই তো? কোনো এক্সেস নিউক্লিয়াস কিন্তু তখন থাকবে না। তাহলে কি বোঝাচ্ছি, এখানে 6টা আর 1টা, তাই তো? তাহলে কি হবে, আচ্ছা এই যে দেখো, আমি যদি তোমার রেডিও ফ্রিকোয়েন্সি পালস আমি যখন ইউজ যদি করি, তখন কি হবে, এটা ইউজ করার আগের অবস্থা। 3 আর 3 হচ্ছে 6, এখানে মনে করো 4, তাহলে এক্সেস নিউক্লিয়াস সংখ্যা হচ্ছে তোমার 2। যদি রেডিও ফ্রিকোয়েন্সি পালস আমি ইউজ করি, তখন কি হবে, এখানে 5টা, এখানেও 5টা, তাহলে রেডিও এক্সেস নিউক্লিয়াস কত হলো, 5 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 0 হচ্ছে। তাহলে কোনো এক্সেস নিউক্লিয়াস থাকছে না, এটাকে আমরা বলছি হলো স্যাচুরেশন স্টেট। This is where you have equal population in each spin state, equal population, but the distribution of the phases of spins are random in the transverse plane. আচ্ছা, ট্রান্সভার্স প্লেন বলতে বোঝাচ্ছে তোমার হচ্ছে এই যে তোমার দুটো প্লেন থাকে, এখানে ডিফারেন্ট হতে পারে, ইকুইলিব্রিয়াম যে স্টেটটা আছে সেখানে ডিফারেন্ট হতে পারে, কিন্তু এক্সেস নিউক্লিয়াস আসলে বোঝায় তোমার আপার স্টেট এবং লোয়ার স্টেটের যে ডিফারেন্সটা, এটাকে বলা হয় হলো এক্সেস নিউক্লিয়াস। ঠিক আছে, মেইনলি তোমার হলো আপার এবং লোয়ার স্টেট থেকেই তোমার কিন্তু পরিবর্তনটা হয়, ইকুইলিব্রিয়াম সময় সমান সমান থাকে। আচ্ছা, তো যখন এই যে 0 হয়ে গেল, স্যাচুরেশন স্টেটে যখন পপুলেশন ডিফারেন্স 0 হয়ে গেল, তখন কি হবে? আচ্ছা, রেডিও ফ্রিকোয়েন্সি পালস একটা সংজ্ঞা বলেছে, দিস ইজ এট দ্য ল্যামার ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স স্পিন, দেন দ্য সোর্স স্পিন উইল বিকাম স্যাচুরেটেড। মানে কোন রেডিও ফ্রিকোয়েন্সি পালসটা আমি ব্যবহার করব, হ্যাঁ, একটা প্রোটন, নির্দিষ্ট প্রোটনকে আমি যদি স্যাচুরেশন স্টেটে নিতে যাই, তাহলে কোন ফ্রিকোয়েন্সিটা আমি ইউজ করব, যেটা হচ্ছে ল্যামার ফ্রিকোয়েন্সি, ওই স্পেসিফিক নিউক্লিয়াসে যে ল্যামার ফ্রিকোয়েন্সি থাকবে, সে ল্যামার ফ্রিকোয়েন্সিতে যদি তুমি রেডিও ফ্রিকোয়েন্সি সেকেন্ড পালসটা ইউজ করো, তাহলে ওই নিউক্লিয়াসটা স্যাচুরেশন স্টেটে চলে যায়। এখন মনে করো সোর্স স্পিনটা স্যাচুরেশন স্টেটে গেল, যাওয়ার পরে কি হবে, পরে ইনস্ট্যান্টলি যে মেকানিজমটা করতে হবে সেটা হলো তোমার যে সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি যে পালসটা আছে সেটা তুমি অফ করে দিই। হ্যাঁ, সেটা যখন আমি ইনস্ট্যান্ট অফ করে দিব, অফ করে দিলে কি হবে, সে কিন্তু যেহেতু আমি সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি পালসটা সরিয়ে নিয়েছি, সরিয়ে নিলে কি হবে, নিউক্লিয়াস গুলো তোমার মানে আপার স্টেট থেকে লোয়ার স্টেটে আবার চলে আসা শুরু করবে। তার যে স্যাচুরেশন স্টেট ছিল, সেই স্টেট থেকে সে আবার বোলসম্যান স্টেটে ব্যাক করতে থাকবে। বোলসম্যান ডিস্ট্রিবিউশন, এটাকে আমরা বলি ন্যাচারাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এই ন্যাচারাল ডিস্ট্রিবিউশনে ব্যাক করতে থাকবে। স্যাচুরেশন স্টেটে সবগুলো নিউক্লিয়াস স্টেট সমান ছিল, নিউক্লিয়াস সংখ্যা সমান ছিল। আর যখন আমি রেডিও ফ্রিকোয়েন্সি পালসটা আমি বন্ধ করি, আমার কিন্তু অন করতে হবে, অন করে আমি যখন আমরা অফ করব, অফ করলে কি হবে, এস স্পিনের নিউক্লিয়াস গুলো কি করবে, যেহেতু নিচের লেভেলে বেশি থাকার কথা, উপরের লেভেল থেকে নিচের লেভেলে চলে আসতে থাকবে, যেটাকে আমরা বলি ন্যাচারাল ডিস্ট্রিবিউশন। এটা কিন্তু ন্যাচারাল ডিস্ট্রিবিউশন, এটাকে কিন্তু বোলসম্যান ডিস্ট্রিবিউশন বলছে। আচ্ছা, এখানে কি হচ্ছে, এটা হচ্ছে স্যাচুরেশন স্টেট, সবাই একটু নিচে লিখে নিও বুঝছো, খাতার নিচে। এটা স্যাচুরেশন হচ্ছে বোলসম্যান ডিস্ট্রিবিউশন, এই স্টেটে, এই বোলসম্যান ডিস্ট্রিবিউশন স্টেট অথবা ন্যাচারাল ইকুইলিব্রিয়াম বলতে পারি, এই স্টেটে আছে। ঠিক আছে, এই স্টেটে এই অবস্থা, স্যাচুরেশনের এই অবস্থা। থার্ড স্টেপে গিয়ে কি করবো, আমি থার্ড স্টেপে গিয়ে আমি সেকেন্ড যে রেডিও ফ্রিকোয়েন্সিটা আছে, সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি পালসটা আমি অফ করে দিব। অফ করলে কি হবে, যখন আমি অফ করব, খেয়াল করো, স্যাচুরেশন স্টেটে তখন থাকবে যখন আমি রেডিও ফ্রিকোয়েন্সি যতক্ষণ আমি রাখবো। আমি যখন অফ করে দিব, নিউক্লিয়াস গুলো আবার আপার লেভেল থেকে লোয়ার লেভেলে আসা স্টার্ট করবে। যখন আপার লেভেল থেকে লোয়ার লেভেলে আসা স্টার্ট করে, একটা ডাইপোলার
চেঞ্জ হয়, ঠিক আছে। তোমার ডাইপোলার, তখন ডাইপোলার কাপলিংটা হয়। ডাইপোলার কাপলিং হওয়ার কারণে যেহেতু এই যে তোমার সোর্স স্পিনের একটা ডাইপোলার কাপলিং, তার কে ফিল করবে? এই হাইড্রোজেনটা, পাশের হাইড্রোজেনটা ফিল করবে, যেহেতু তারা 2 থেকে 4 এগেনস্টের মধ্যে আছে, থ্রো স্পেস যেহেতু আমি বলছি। তো এই যে তোমার একটা ডাইপোল ইনফরমেশন যাবে যে তোমার সোর্স স্পিনটা আপার লেভেল থেকে লোয়ার লেভেলে যাচ্ছে, তখন কি হয়? তখন ইন্টারেস্টিং স্পিন যেটা আছে, যেটা তোমার হচ্ছে আসলে যেটাকে আমি এনহ্যান্স করতে চাচ্ছি, সে কি করে? সে তখন তার তোমার সোর্স স্পিনের এই ইনফরমেশনটা যে সে কন্টিনিউয়াস আপার লেভেল থেকে লোয়ার লেভেলে চলে যাচ্ছে, সেই ইনফরমেশনটা তোমার হচ্ছে ইন্টারেস্টিং স্পিনে পাস করে। পাস করার পরে ইন্টারেস্টিং স্পিনটাও নিজের যে আপার লেভেল আছে, সে কিন্তু ইকুইলিব্রিয়ামেই ছিল, তাকে কিন্তু কোনো সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি পালস ইউজ করা দেওয়া হয়নি। তারপরও কি করে? তারপরেও সে কিন্তু আপার লেভেল থেকে লোয়ার লেভেলে নেমে আসে। নেমে আসার কারণে কি হয়? তখন ইন্টারেস্টিং স্পিন, যেটাকে আমি অবজার্ভ করবো, যে অবজার্ভ যে নিউক্লিয়াসটা আছে তার এক্সেস নিউক্লিয়াসের পরিমাণটা বেড়ে যায়। এক্সেস নিউক্লিয়াসের পরিমাণটা কোনটা? তোমার হচ্ছে লোয়ার স্টেটে নিউক্লিয়াসের সংখ্যা বেড়ে যায়। যার কারণে কি হয়? যখন এক্সেস পপুলেশন বাড়ে, অবশ্যই আমরা জানি এক্সেস পপুলেশন সংখ্যা যত বেশি বাড়বে ইন্টেন্সিটি তত বেশি বাড়বে। এখন দুইটা মেকানিজম আছে। কোন কোন মেকানিজমের মধ্যে তোমার হচ্ছে এই যে তোমার নিচে নেমে আসবে, কিংবা তোমার হচ্ছে সোর্স স্পিনের ডাইপোল ইন্টারেকশন যে হচ্ছে, এই ইন্টারেকশনটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে W2 মেকানিজম, একটা হচ্ছে W0 মেকানিজম। W2 মেকানিজম যদি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ এনওই, আর W0 যদি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ এনওই, ঠিক আছে। W2 কখন হবে? যখন একদম আপার স্টেট থেকে লোয়ার স্টেটে স্পিন গুলো ফ্লিপ করতে থাকবে, যেটাকে আমরা বলছি অ্যাক্টিভ স্পিন, তাই না? অ্যাক্টিভ স্পিন বলছি। যেই এই যে নিউক্লিয়াস গুলো আছে, আই এর যে নিউক্লিয়াস সংখ্যা থাকবে, তারা কি করতে থাকবে? তারা নিচের দিকে কন্টিনিউয়াস আসতে থাকবে এবং তাদের স্পিনের সংখ্যাটাও ফ্লিপ করবে। যার কারণে কি হবে? খেয়াল করো, আই এর জন্য পপুলেশন সংখ্যা বৃদ্ধি পাবে। যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই ডিফারেন্সটাও বৃদ্ধি পেল, এক্সেস পপুলেশনের সংখ্যা ওখানে বেড়ে গেল, ঠিক আছে। সংখ্যা বেড়ে গেলে কি হবে? এই এক্সেস পপুলেশনটাই কিন্তু পরবর্তীতে আমার যে ফার্স্ট রেডিও ফ্রিকোয়েন্সি আমি বলেছি অ্যাবজর্ব করে আবার লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যাবে। যত বেশি এক্সেস নিউক্লিয়াসের সংখ্যা তত বেশি সিগন্যাল ইন্টেন্সিটি বাড়বে। W2 মেকানিজম ফলো করলে, তোমার মনে করো এটা ছিল অরিজিনাল হাইট সিগন্যালের, তখন W2 মেকানিজমের ফলে পজিটিভ এনওই এটা হবে, এই মানটুকুন হবে পজিটিভ এনওই, ঠিক আছে। আর যদি W0 মেকানিজম ফলো করে তখন কি হবে? যে তোমার ইকুইলিব্রিয়াম যেটা স্টেট আছে মাঝখানে, সেখান থেকে কি হয়? ইন্টারেস্টিং স্পিনে দেখো আপার মানে হচ্ছে কি, এটা কি বলে, অ্যালাইন ফিল্ড যে তোমার হচ্ছে স্পিন থাকে, সেই স্পিন থেকে লোয়ার স্পিনে যেতে থাকে। এই যে দেখো, সরি এটা কি, ফিল্ড এগেইনস্ট দ্য ফিল্ডের যে ডিরেকশনটা হচ্ছে এই ডিরেকশনে যেতে থাকে, মানে প্লাস হাফ থেকে মাইনাস হাফে যায়, প্লাস হাফ থেকে মাইনাস হাফে যায়। এখন প্লাস হাফ থেকে মাইনাস হাফে যাওয়া মানে কি? আমরা কি বুঝি? প্লাস হাফ থেকে মাইনাস হাফে গেলে কিন্তু পপুলেশনের সংখ্যা কিন্তু কমে যাবে, ঠিক আছে। এক্সেস সংখ্যা কিন্তু কমে যাবে, কারণ এটা হচ্ছে মাইনাস হাফ, এটা হচ্ছে প্লাস হাফ। প্লাস হাফের সংখ্যা যদি বাড়ে সেক্ষেত্রে তোমার হচ্ছে এক্সপোপুলেশন সংখ্যা বাড়ে, কিন্তু মাইনাস হাফ যদি বেড়ে যায় কোনোভাবে, তাহলে কি সেটা এক্সপোপুলেশন সংখ্যা বাড়বে? বাড়বে না, কিন্তু কমবে। এ কারণে যখন W0 মেকানিজম ফলো করবে তখন কি হবে? প্লাস হাফ থেকে মাইনাস হাফের দিকে যাবে। এই কারণে তোমার এক্সপোপুলেশন সংখ্যা কমে যাবে। কমে গেলে কি হবে? সিগন্যাল ইন্টেন্সিটি কিন্তু এই যে দেখো কমে যাবে। সিগন্যাল ইন্টেন্সিটি তখন অরিজিনাল যেটা ছিল অরিজিনাল থেকে কমে যাবে। এইটুকুটাকে আমি বলবো হচ্ছে, কতটুকু কমে গেল? এতটুকু কমে গেল, এটাকে আমি বলবো হচ্ছে নেগেটিভ এনওই, ঠিক আছে। এটাকে বলবো হলো নেগেটিভ এনওই। তাহলে কি হলো খেয়াল করো, সবাইকে মেকানিজমটা বুঝতে পারছো কিনা? এই তিনটা স্টেপ তোমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে তোমার, আমি বলছিলাম ডিস্ট্রিবিউশনের ইকুইলিব্রিয়াম স্টেটটা ভালো করে বুঝবো। সেকেন্ড, আমি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি পালস ইউজ করে আমি স্যাচুরেশন স্টেটে নিলে নিউক্লিয়াসের সংখ্যাগুলো কিরকম হবে। 3 নাম্বার হচ্ছে আমি যখন রেডিও ফ্রিকোয়েন্সি পালসটা অফ করে দিব তখন কি হবে? তখন অফ করে দিলে অবশ্যই যে সোর্স স্পিনটা আছে সেটা ন্যাচারাল স্টেটে আসা শুরু করবে। ওর দেখা দেখি যে ইনফরমেশনটা পাস হবে সেটা হচ্ছে ডাইপোলার কাপলিং এর মাধ্যমে ইনফরমেশনটা পাস হবে, যে সোর্স স্পিন তার কন্টিনিউয়াস তার ম্যাগনেটিক মানে তোমার স্পিন স্টেট চেঞ্জ করছে। সেই ইনফরমেশনটা ফলো করে ইন্টারেস্টিং যে স্পিনটা আছে সে নিজেও হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে নিউক্লিয়াস আসা শুরু করবে, যার কারণে তোমার হচ্ছে এক্সেস নিউক্লিয়াস সংখ্যা বেড়ে যাবে।
বেড়ে গেলে আমরা অবশ্যই প্রথম থেকেই জানি যে এক্সেস নিউক্লিয়াসের সংখ্যা যত বেশি তত বেশি তোমার হচ্ছে সিগন্যাল ইন্টেন্সিটি, তখন সিগন্যাল ইন্টেন্সিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে W2 মেকানিজম। আচ্ছা, আর যদি তোমার হচ্ছে W0 মেকানিজম হয় তখন তোমার হলো প্লাস হাফ থেকে মাইনাস হাফে যায়, ইকুইলিব্রিয়ামের মধ্যে তোমার আদান প্রদান হয়, যেটাকে আমরা বলি হচ্ছে W0 মেকানিজম নেগেটিভ এনওই। এখানে কোনো তোমার এক্সেস নিউক্লিয়াস সংখ্যা বাড়ছে না, বরং কমে যাচ্ছে। ঠিক আছে, এখন কে কে বুঝতে পারো না, আর কে বুঝতে পেরেছো বলো দেখি। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমাদের কিন্তু আসতে পারে। আচ্ছা বলো, কে কে বুঝতে পারো না, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? ওরূপ ভৌমিক বুঝতে পেরেছো? কি কি তুমি শুনতে পাচ্ছ না নাকি? বুঝলাম না তো, এখন কিন্তু রেসপন্স করতে হবে। আর রিয়াসিয়ার কোথায়? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই চিত্রগুলো আর আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু তোমাদের একটু রাইট ডাউন করতে হবে। ঠিক আছে, 3টা স্টেপ একটু গুছাই নাও। সেটা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার বোলসম্যান ডিস্ট্রিবিউশন স্টেট, আরেকটা হচ্ছে তোমার স্যাচুরেশন স্টেট, আরেকটা হচ্ছে যখন আমি সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি পাসটা অফ করবো তখন কি হবে। রেকর্ডিংটা দেওয়া থাকবে, রেকর্ডিংটা শুনে তোমার ওটা ফলো করে করে একটু নোট ডাউন করে নিবা, ইন্টারনেটে সার্চ করবা, এটা বইতে পাবা না তোমরা। ঠিক আছে, বইটা পাবা না। তো যে কথা বললাম সেই কথা যদি এটা বুঝিয়ে লিখো তাহলে সমস্যা নেই। আচ্ছা, এনওই ডিফারেন্স স্পেকট্রা, এটা কি? এটা চিত্রটা এক করতে আমি ভুলে গেলাম। এরকম হয়, মনে করো যে এনওই হওয়ার আগে ট্রিপলেট, ডাবলেট, সিংলেট এরকম ছিল। ঠিক আছে, এখন এনওই নেওয়ার পরে কি হলো, সিগন্যাল ইন্টেন্সিটি হাই হয়েছে। এনওই নিলে তো সিগন্যাল অবশ্যই ডিকাপল করতে হবে, ডিকাপল করলে আমি সিগলেট পাবো, সিগলেট পেলে কি হচ্ছে, সিগন্যাল ইন্টেন্সিটিটা বেড়ে যাচ্ছে। এখন এই যে দুটার ইন্টেন্সিটি কতটুকু, এটার হাইটের সাথে এই হাইটের একটা ডিফারেন্স নেওয়া হয়। মনে করো এটা এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি, এ একটা স্পেকট্রাম নেওয়া হয়। এ মাইনাস বি স্পেকট্রাম নিলে কি হয়, তখন আমি কতটুকু পজিটিভ এনহ্যান্সড হয়েছে আমি সেটা দেখতে পারি। ঠিক আছে, কতটুকু এই ইন্টেন্সিটি থেকে এই ইন্টেন্সিটিটা হচ্ছে বাদ বাদ দেওয়া হয়, মানে এখান থেকে এ থেকে এই বির পরিমাণটা বাদ দেওয়া হয়। বাদ দিলে তখন তোমার একটা হাইট বের হয়, ওটাকে ওই স্পেকট্রামটাকে বলা হয় হলো এনওই ডিফারেন্স স্পেকট্রাম। তুমি এখানে একটা চিত্র অ্যাড করে দিব। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ এনওই, মনে করো কোথায় কোথায় এনওইটা ফিল করতে পারবে। আচ্ছা, ওই সাইনটা তোমাদের ইয়াতে আমি হচ্ছে কেমড্রতে পাইনি, যে এই সাইনটা কিন্তু আসলে ইউজ করা হয়। ঠিক আছে, এই যে এই সাইনটা, এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন হবে, এটা খেয়াল করে নিও, অ্যারো চিহ্ন দিতে হবে। তো যদি তোমার এই প্রোটনটাকে তুমি ইরেডিয়েট করো তাহলে এই প্রোটনের ক্ষেত্রে একটা পজিটিভ এনওই তুমি পাবে। কার কার ক্ষেত্রে এনওই পেতে পারো সেটা দেখাচ্ছে আর কি। আচ্ছা, এই প্রোটনকে করলে এই প্রোটনের একটা পজিটিভ এনওই হবে, এই CH3 প্রোটনকে করলে এখানে একটা পজিটিভ এনওই হবে। ডিসটেন্সটা একটু খেয়াল করো। আবার একে করলে এই গ্রুপের সাথে একইভাবে তোমার হচ্ছে একই পরিমাণ এনওই পজিটিভ এনওই হবে, কিন্তু এখানে যেহেতু দূরত্বটা বেশি, ডিফারেন্সটা বেশি, এ কারণে তোমার এখানে হয়তো বা কিছু সময় নেগেটিভ এনওই হয়, কিছু সময় তোমার এনওই পরিমাণটা কমে যায়, পজিটিভ এনওই সংখ্যাটা অনেক কমে যায়। আচ্ছা, এখানে দেখো প্রোটনটাকে যদি আমি এই কার্বন এই মিথাইল গ্রুপকে ইরেডিয়েট করলে এই প্রোটনের উপরে দেখো ডিসটেন্স যেহেতু বেশি, নেগেটিভ এনওই হচ্ছে। ঠিক আছে, এনহ্যান্সমেন্ট হচ্ছে না, বরং অনেক কম হচ্ছে। আর এই যদি তোমার সিনটাকে করি, এই CH3 করি, এই হাইড্রোজেনের উপর প্রভাব দেখো পজিটিভ +18%, মানে +18% সিগন্যালটা এনহ্যান্স হবে, মানে ইন্টেন্সিটিটা বেড়ে যাবে। আচ্ছা, এটা যেহেতু ট্রান্সপোজিশনে দূরত্ব বেশি, এই CH3 করলে এটার উপর নেগেটিভ এনওই থাকবে, আর যেহেতু এটা সিস পজিশনে এই CH3 করলে এটার উপর একটা পজিটিভ এনওই আসবে। আচ্ছা, এখানে করে দেখো, এখানে কিন্তু অনেক ডিসটেন্স দেখো, 1 2 3, ইভেন 1 2 3 4 5 6 বন্ড ডিসটেন্স। এখানে কিন্তু 6 বন্ড 6 যে কাপলিং কনস্ট্যান্ট আমরা কখনোই পড়ি না, তাই না? 6 যে কাপলিং হয় না, বড় জোর 5 যে পর্যন্ত হয় সেটা আমার মানটা হয় 0 থেকে
আচ্ছা, তাহলে এখানে কিন্তু দেখো ঠিকই পজিটিভ এনওইটা হচ্ছে, কারণ এই 2 থেকে 4 অ্যাংস্ট্রমের মধ্যে একটা রেডিয়াল ডিসটেন্স থাকার কারণে কিন্তু এখানে আমি একটা এনহ্যান্সমেন্ট পাচ্ছি। আচ্ছা, এনওই অ্যাসাইনিং ই অথবা জেড কনফিগারেশন, সিস অথবা ট্রান্স কনফিগারেশন আমি কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি এনওই দিয়ে। কিভাবে সেটা দেখো। আচ্ছা, এই কার্বন এই প্রোটনকে যদি আমি ইরেডিয়েট করি, এই প্রোটনের উপর প্রভাব হচ্ছে 0%, কিন্তু এর উপর একটা প্রভাব থাকবে। ঠিক আছে, এর উপর একটা প্রভাব থাকবে, সেটা হচ্ছে কি পজিটিভ এনওই হবে। এখানে তোমার হলো ট্রান্স পজিশনে যে আছে তার প্রমাণ বের করতে হবে তোমার। এটা যেটা ট্রান্স মলিকুল, তুমি কিভাবে প্রমাণ করবে? যদি তোমার মনে করো এই প্রোটনকে তুমি ইরেডিয়েট করো, এই প্রোটনের উপর কোনো প্রভাব কিন্তু পড়বে না, কিন্তু মিথাইল গ্রুপ যদি তুমি সিস পজিশনে যদি মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ তুমি ইরেডিয়েট করো, তাহলে একটা পজিটিভ এনহ্যান্সমেন্ট পাবে। একটু চিন্তা করে করে নিজেই নিজেই তুমি লিখতে পারবে কোথায় পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আচ্ছা, আরেকটা সাইন আছে তোমার হচ্ছে এনওই শো করার, সেটা হচ্ছে এই সাইনটা। ঠিক আছে, যদি তুমি এই প্রোটনটাকে ইরেডিয়েট করো, তাহলে এই কার্বনের এই মিথাইলের কি প্রভাবটা পড়বে? 4.7%, যেহেতু মাইনাস সাইন দেওয়া নাই, 4.7% হচ্ছে পজিটিভ এনওই হবে। ঠিক আছে, এটা যেহেতু কাছাকাছি, এর উপর বেশি পড়বে, এর উপর একটু কম পড়বে। আচ্ছা, এরপর কি বলছে? এই হাইড্রোজেনটাকে যদি তুমি করো, তাহলে তোমার হচ্ছে এর উপর 1.5%, এটা হচ্ছে 1.5%, সব কিন্তু পার্সেন্ট হবে অবশ্যই। আর এখানে দেখো এই মিথাইল গ্রুপটাকে যদি তুমি করো, ইরিডিয়েট করো, এই হাইড্রোজেন কাছাকাছি হওয়ার কারণে পজিটিভ এনওই এর মানটা অনেক বেশি, এটার একটু কম, এটার আরো বেশি। ঠিক আছে, কাছাকাছি হওয়ার কারণে এটা 32.6, 18.6, এটা হচ্ছে 3.8। অ্যাসাইনমেন্ট অফ স্টেরিওকেমিস্ট্রি। স্টেরিওকেমিস্ট্রি কি কি এক্সিয়ালে আছে না ইকুইটোরিয়ালে আছে কোন গ্রুপ, সেটা কিন্তু এনওই দিয়ে বের করা যায়। এটা প্রশ্ন কিন্তু প্রচুর আসে, প্রচুর। এনওই দিয়ে ডিফারেন্সিয়েট করা হচ্ছে সিস ট্রান্স কনফিগারেশন অথবা কনফর্মেশন স্টাডি করা, এগুলো কিন্তু তোমার প্রচুর আসে পরীক্ষায়, এটা একটু সুন্দর করে নোট করে পড়বা। আচ্ছা, এই প্রোটন যে তোমার এক্সিয়ালে আছে, যদি এক্সিয়াল পজিশনে প্রোটনটা থেকে থাকে, হ্যাঁ, আমি তো স্পেকট্রাম দেখে বুঝতে পারবো না, তাই না? কিন্তু যদি মিথাইল গ্রুপটাকে আমি যদি ইরেডিয়েট করি সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি পালস দিয়ে, তারপর যদি আমি দেখি যে না প্রোটনের একটা এনহ্যান্সমেন্ট হচ্ছে, প্রোটনের এনহ্যান্সমেন্ট যদি হয়, তখন আমি বুঝবো যে এই প্রোটনটা এক্সিয়ালে আছে, এক্সিয়াল পজিশনে আছে। আর যদি তোমার হচ্ছে মিথাইল গ্রুপকে ইরেডিয়েট করার পরে পরিবর্তন না হয়, 0% যদি এনহ্যান্স, তার মানে কি ইন্টেন্সিটির কোনো পরিবর্তন যদি না হয়, তখন আমি বুঝবো যে প্রোটনটা কোন পজিশনে আছে, ইকুইটোরিয়াল পজিশনে আছে। ঠিক আছে, এখানে দেখো, এখানে একই কথা, মিথাইল কোন পজিশনে আছে। মিথাইল যদি তোমার হচ্ছে কি বলে এটাকে, এটা হচ্ছে তোমার ম্যাম সিস সিস না? হ্যাঁ, সিস হবে না, এটা ট্রান্স, এটা ট্রান্স। হ্যাঁ, ওই যে ওর সাথে সিস হবে। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার সাইকেল যখন থাকবে তখন সাইকেলের তোমার কোন পাশে কোন হ্যাপি অ্যাটম আছে কিন্তু দেখতে হবে। হ্যাঁ, নাইট্রোজেন হ্যাভিয়ার। হ্যাঁ, কারণ এটা ট্রান্স, এটা বিপরীত দিকে যাচ্ছে, এই কারণে তোমার হচ্ছে ট্রান্স। ট্রান্স যদি হয়, ট্রান্স পজিশনে আছে কিনা সেটা তুমি দেখো মিথাইল গ্রুপকে ইরেডিয়েট করলে এটার ইমপ্যাক্ট এই হাইড্রোজেনের উপর কি, এরকম করে সাইন সাইন কিভাবে দিতে হয় এটা কিন্তু একটু জেনে রেখো, খেয়াল করে, প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে। ঠিক আছে, 31% হচ্ছে এখানে, আর এক্ষেত্রে কিন্তু 0% হচ্ছে। মানে আমি তো প্রথমে একটা ন্যাচারাল ডিকাপলড একটা স্পেকট্রাম আমি নিব, তারপর আমি এনওই দিয়ে চেক করব, এক একটা গ্রুপকে আমি হচ্ছে সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি পালস ইউজ করে করে আমি কিন্তু চেক করতে পারবো যে কোন প্রোটন কোনের অবস্থানটা আসলে কিরকম, এক্সিয়ালে আছে, সিসে আছে না ট্রান্সে আছে, এটা কিন্তু বের করা যাবে। প্রথমে কিন্তু আমার অরিজিনাল যে স্পেকট্রামটা আমার কাছে থাকতে হবে। আচ্ছা, অফ রেজোন্যান্স ডিকাপলিং অথবা যেটাকে বলা হয় হলো, আরেকটা নাম আছে তার, গেটেড ডিকাপলিং।
গেটেড ডিকাপলিং, ঠিক আছে? অফ রেজোনেন্স ডিকাপলিং অথবা গেটেড ডিকাপলিং। এখানে কি করা হয়, আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, কার্বনের সাথে শুধুমাত্র ডিরেক্টলি অ্যাটাচ যে হাইড্রোজেন থাকবে তার কাপলিং হবে, স্কেলার কাপলিং হবে। কিন্তু তার মানে অনলি ওয়ান যে কাপলিংটা রাখা হবে, 2J অথবা যদি 3J পসিবল হয় 2J কিংবা 3J কাপলিং কনস্ট্যান্ট গুলোকে অমিট করে শুধুমাত্র 1J কাপলিং রেখে যে তোমার স্পেকট্রামটা নেওয়া হয় সেটাকে আমরা বলি অফ রেজোনেন্স ডিকাপলিং, অথবা পূর্ববর্তী নাম অনুযায়ী দেওয়া হয় হলো গেটেড ডিকাপলিং। এটা তোমাদের গেটেড ডিকাপলিং কিছু কিছু বইতে পাবা, আবার ম্যাক্সিমাম বইতে অফ রেজোনেন্স ডিকাপলিং বেশি পরিচিত। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, যেটা বলেছিলাম যে মনে করো যে কোয়ার্টেটের উপরের পিক গুলোতে একটু করে স্প্লিটেড হয়, ঠিক আছে? ওই স্প্লিটিং গুলো আর শো করে না, পিওর একটা ট্রিপলেট কিংবা কোয়ার্টেট শো করে। আচ্ছা, এই জিনিসটা কেন আসে সেটা কি বলতে পারবে কেউ? CdCl3 সলভেন্টের জন্য কেন আসে তিনটা পিক, তিনটা এর সমান ইন্টেন্সিটি পিক কেন আসে? ফোর্থ ইয়ারে পড়ার কথা অবশ্যই। ফসফরাস আর হচ্ছে মনে হয় কি জানি পড়ালাম, ফ্লোরিন। ফ্লোরিন এবং ফসফরাস নিয়ে আমরাও কিছু এখানে পড়ে ফেলবো আমরা, ঠিক আছে? দেখো কেন হয় বলো দেখি, CdCl3 তিনটা থেকে আমি কেন পাই? এখানে দেখো একটু পড়ো, এখানে যেটা হয় ডিউটোরিয়াম, ডিউটোরিয়ামে কি হয়, ডিউটোরিয়াম একটা আইসোটোপ, 2 এবং 1, তার মানে কি ডিউটোরিয়ামও কিন্তু এনএমআর অ্যাক্টিভ নিউক্লিয়াস। এনএমআর অ্যাক্টিভ নিউক্লিয়াস থাকার কারণে কি হয়, তোমার কার্বন 13 CdCl3 সলিউশন আমি যখন নিব, একটা সলভেন্ট হিসেবে যখন CdCl3 সলিউশন যখন আমি নিব, তখন ডিউটোরিয়ামের সাথে কাপলিং করে। এখন ডিউটোরিয়ামের তোমার ইয়া কি, স্পিন কোয়ান্টাম নাম্বারটা কি? স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1 হওয়ার কারণে আমাদের মাল্টিপ্লিসিটি মানে কয়টা স্টেট আমি পাবো সেটা আসে হচ্ছে 2ni+1, ঠিক আছে? তো ডিউটোরিয়াম CdCl3 নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে একটা, এজন্য এনটা হচ্ছে নিউক্লিয়াসের সংখ্যা, এটা হচ্ছে 1 আসলো, 2 তো ইকুয়েশন থেকে আসছে, আর 1টা হচ্ছে নিউক্লিয়ার স্পিন স্টেট, i এর মানটা হচ্ছে 1 প্লাস 1, এখান থেকে আসে তোমার হচ্ছে 3। তার মানে তিনটা স্পিন স্টেটে বিভক্ত হতে পারে হচ্ছে ডিউটোরিয়াম, ঠিক আছে? তিনটা স্পিন স্টেটে কিন্তু ডিভাইডেড হতে পারছে। এখন দেখো নিউক্লিয়াসের সংখ্যা কিন্তু একটা, তাই তো? নিউক্লিয়াসের সংখ্যা যদি একটা থাকে, মনে করো যদি হাইড্রোজেন থাকে, এরকম যদি থাকে, আমরা কি পাই? ডাবলেট পাই না? হ্যাঁ, মনে করো কার্বন 13 এর জন্য কিন্তু আমি হাইড্রোজেন থাকলে ডাবলেট পাই। ঠিক একইভাবে যখন কিন্তু হাইড্রোজেনের স্পিন স্টেটের সংখ্যা কিন্তু দুটা ভাগ হতে পারে, যখন এখানে ডিউটোরিয়াম চলে আসে তখন সমান তিনটা সমান স্পিন স্টেটে কি হয়, আমি কি পাই? সেখান থেকে আমি দেখো কার্বন 30 যখন ডিউটোরিয়াম সাথে কাপলিং করবে তখন আমি একটা ট্রিপলেট পাবো 77 এ। সবসময় মনে রাখবে তোমার কার্বন 30 নেওয়ার সময় দেবে 77, 76, 76 পয়েন্ট সামথিং এ একটা ট্রিপলেট ইকুয়াল ইন্টেন্সিটির, কারণ তিনটা স্পিন স্টেটের সংখ্যা সমান। হ্যাঁ, এই কারণে তিনটা স্পিন স্টেটের সংখ্যা অনুযায়ী তোমার হচ্ছে আমরা তিনটা সমান ইন্টেন্সিটির পিক পাবো, ঠিক আছে? পিকটা দেখো এই যেখানে তিনটা সমান ট্রিপলেট কিন্তু এরকম হয় না, এই ইন্টেন্সিটি কিন্তু হয় না, তিনটা সমান সমান হয়। ওকে পড়তে দাও। CdCl3 is a compound most commonly used as a solvent in for carbon 13 NMR. It is also called deuteriochloroform or deuterated chloroform. Its use gives rise to a 3-peak multiplet in the spectrum. এটা ইউজ করার কারণে 3-peak একটা মাল্টিপ্লেট আমরা পাচ্ছি, with the center peak having a chemical shift above 77. তার মানে সেন্টারের এই যে সেন্টার থাকে তোমার হচ্ছে 77, or in a proton coupled carbon 13 spectrum
from two attached hydrogen, the intensities are different. আচ্ছা, ইন্টেন্সিটি কথা বলছে, এখানে দরকার নাই। ইন্টেন্সিটি বুঝতে পারছো তোমরা, যখন প্রোটন কাপলড হবে সেখানে ইন্টেন্সিটি একটু কম হবে, ডিকাপলড হলে প্রোটনের কার্বন 13 এর ইন্টেন্সিটি একটু বেড়ে যাবে। In this triplet, all three peaks have approximately the same intensity, 1:1:1. Whereas the other types of triplets have intensity that follows. Other type of কি থাকে আমরা 1:2:1 এ পাই, যেটা আমরা বলেছিলাম 1:2:1 এ পাই, তাই তো? মানে মাল্টিপ্লিসিটি আসে কোথা থেকে? এই অনুযায়ী যেটা বললাম, এন নিউক্লিয়াসের সংখ্যা, আই হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এই ফর্মুলা ইউজ করে দেখা যায় 1 ডিউটেরিয়াম যখন থাকবে তখন মাল্টিপ্লিসিটি হবে তোমার হচ্ছে 3, 2n+1 অনুযায়ী তোমার সংখ্যা হবে 3। এই কারণে দেখো আমি ট্রিপলেট পাচ্ছি, সরি এখানে ট্রিপলেট পাচ্ছি, এবং কিসে পাচ্ছি এটা? 77 ppm এ কার্বন 13 এর ক্ষেত্রে। ঠিক আছে, এটা কিন্তু সবসময় মনে রাখবে। আচ্ছা, আমি আরেকটা স্লাইড অ্যাড করেছিলাম কিনা না? আচ্ছা, পাবে না, কালসের বইটা কোন বইতে এটার ব্যাখ্যা আরেকটু সুন্দর করে দেওয়া আছে, এটা আমি অ্যাড করি নাই, দেখেছো? এটা তোমরা একটু বের করবে, এটা মনে হয় কালসির বইতে কি না? হ্যাঁ, কালসি বইতে মনে হয়, কারণ আমি সাধারণত মেইনলি আমার এটা ফলো করা হয় পাপিয়ার বইটা, এটা পাপিয়ার বই থেকে নেওয়া। তোমরা কালসি বইটা একটু দেখবে যে CdCl3 এই ব্যাপারটা আরেকটু সুন্দর করে দেওয়া আছে। একইভাবে যদি ডাইমিথাইল সালফঅক্সাইড তুমি নাও, ডাইমিথাইল সালফঅক্সাইড যদি নাও D6, ওখানে 6টা তোমার হচ্ছে ডিউটেরিয়াম থাকে। কিছু কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে যেসব কম্পাউন্ড তোমার মনে করো কম্পাউন্ডটা CdCl সাথে সলিবল না, সেক্ষেত্রে তোমার হচ্ছে ডাইমিথাইল সালফঅক্সাইডে সলিবল করে তোমার হচ্ছে NMR স্পেকট্রামটা নেওয়া হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয়, এই ইকুয়েশনটা ফলো করে 2n+1 মাল্টিপ্লিসিটি ফলো করে দেখো, 2 n এর সংখ্যা যেহেতু কি 3, n এর সংখ্যা যেহেতু 3, আর একটা কি 1, 1টা হচ্ছে তোমার স্পিন কোয়ান্টাম নাম্বার, এবং +1 7 একটা আমি মাল্টিপ্লেট পাবো, মানে সেপ্টেট পাবো। সেপ্টেট পাবো হচ্ছে তোমার ডাইমিথাইল সালফঅক্সাইডের জন্য। ঠিক আছে, তো এই কততে আসছে খেয়াল করো, 40-এর কাছাকাছি একটা পিকে আসে। তো এই মানগুলো কিন্তু সবসময় মুখস্থ রাখবে, ফাইবারতে এটা খুবই ধরে। CdCl3 কততে আসে, তোমার ডাইমিথাইল সালফঅক্সাইড কিভাবে আসে, যখন তোমার স্পেকট্রাম দেখাবে তখনও কিন্তু তোমাদের স্পেকট্রামে কিন্তু কার্বন 13 যখন নিবে, যদি ডাইমিথাইল সালফঅক্সাইডে নাও তখন কিন্তু এই ধরনের একটা কমপ্লেক্স পিক আসে, ইন্টেন্সিটিটা অনেক হাই হয়। সেক্ষেত্রে তোমাদের জিজ্ঞেস করবে এটা কিসের পিক, এটা কোথা থেকে আসছে, হ্যাঁ এটা কেন আসছে, কিভাবে আসছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের উত্তর জানতে হবে। অথবা তোমার এই প্রশ্নটা তো খুবই কমন, CdCl3 কোথা আসলো। ঠিক আছে, কেন CdCl3 তো কোনো হাইড্রোজেন নেই, তাহলে কেন অ্যাবসর্পশনটা হলো, সরি কেন স্পিরিট হলো, কেন পিকটা স্পিরিট কেন হলো, এটা কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, আফটার এই পর্যন্ত থাক, এই ব্রোমিন ফ্লোরিন পরে আরেক নেক্সট দিন পড়া দিব। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে আজকে পড়া নিয়ে? ম্যাম আমাদের হচ্ছে গত 2টা স্লাইড আর আজকের স্লাইড 3টা স্লাইড ম্যাম আমাদের কাছে নাই। ভালো, হ্যাঁ বুঝি নাই। ম্যাম আমাদের হচ্ছে গত 2 ক্লাসের স্লাইড আর হচ্ছে যে আজকের স্লাইড, এই 3টা স্লাইড হচ্ছে। শোনো, স্লাইড তো তোমাদের হচ্ছে, আমি তো বলেছি তোমাদের ক্লাস শেষ করে আমি তোমাদের স্লাইড দিব। তোমাদের তো আমি মনে হয় ইয়াদি দিয়েছিলাম, রেকর্ডিং দিয়েছিলাম, তোমার রেকর্ডিংটা দেখবে, আর স্লাইড দিব আমি হচ্ছে আমার মনে করো তোমাদের স্লাইড একবার দিলাম, আবার আমি কারেকশন করলাম, ঠিক আছে, আবার কোনো একটা স্লাইড ঢুকালাম, তখন তোমাদের আবার দিতে হয়, ঝামেলা হয়ে যায় বারবার। ঠিক আছে, এই জিনিসটা তাহলে তোমাদের ইয়া করো, আমি এই নেক্সট ক্লাসে তোমাদের এই চ্যাপ্টার শেষ হতে হবে, তখন তোমাদের আমি তখন একসাথে ম্যাম একসাথে দিয়ে দেন সবগুলা। হ্যাঁ, তখন Recording stopped. ঠিক আছে, তো রেকর্ডিংটা দিয়ে দিব, রেকর্ডিংটা নালে ওই যে অনেকগুলো রেকর্ডিং আর ক্লাসে ম্যাম স্লাইডগুলো গোলমাল হয়ে যায়, মানে একটা মাঝে মাঝে দুই একটা স্লাইড হচ্ছে গ্যাপ হয়ে যায়। একটা স্টুডেন্ট শোনো, সুন্দর করে গুছিয়ে আমি তোমাদের প্রত্যেকটা রেকর্ডিং দিয়েছি, তোমাদের দায়িত্ব এক একটা চ্যাপ্টারের জন্য এক একটা ফোল্ডার করে প্রত্যেকটা টপিক অনুযায়ী রেকর্ডিং গুলো সাজিয়ে গুছিয়ে রাখা, একটু গুছানো তো তোমাদের। আমি যে তোমাকে এখন এটা চাও গুছাই দিব, ওরা মারবো, ম্যাম আমি সেটা বলি নাই ম্যাম, আসলে আপনি সুন্দর মতো করে আমি ঈদের আগের রেকর্ডিংস তোমাদের দিয়ে দিয়েছি, ওগুলা সুন্দর করে গুছাই নেবা। আর এই ঈদের পরে যে 3টা ক্লাস নিয়েছি, 3টা রেকর্ডিংস তো দিয়ে দিয়েছি কালকে, আমি মামুনকে সেন্ড করে দিয়েছি, ওর কাছ থেকে নিয়ে নাও, আজকেরটাও দিয়ে দিব। দিয়ে দিলে তোমার সুন্দর করে গুছিয়ে একটু সিরিয়াল করে নেমিং করে কোন চ্যাপ্টারের উপর কোন টপিকের উপর এই রেকর্ডিংটা, সেটা সিরিয়াল করে নিয়ে পড়লেই দেখবে তোমাদের সহজ হয়ে যাবে। ক্লাস তোমাদের হাতের কাছে, ক্লাস তোমাদের একদম আমি হাতের কাছে তোমাদের দিয়ে দিয়েছি, এরপরও যদি স্টাডি না করো
আমি জানি না শোনো। এরপরে মার হবে মা। আচ্ছা রত্না কি প্রশ্ন করেছিল, পার্সেন্টেজ দেয়া থাকবে কিনা? না, তুমি তো আসলে এনওই পার্সেন্টেজটা বের করতে পারবে না। ঠিক আছে, তোমাদের হয়তো একটু অ্যাপ্রক্সিমেট ধারণা রাখতে হবে যে কাছাকাছি থাকলে কিংবা দূর থাকলে। আসলে যে কোনো কম্পাউন্ড যখন আসে পরে খাতায় লিখে একটা কম্পাউন্ড কখনো গেস করবা না। তখন কিভাবে কম্পাউন্ডটা গেস করবা হলো 3 ডাইমেনশনালি। ডাবল বন্ড আছে কিনা, ট্রিপল বন্ড আছে কিনা, ডাবল বন্ড থাকলে অ্যাঙ্গেল কত হয়, সিঙ্গেল বন্ড যদি sp3 হাইব্রিডাইজড হয় সেক্ষেত্রে অ্যাঙ্গেল কত হয়, এগুলো চিন্তা করে একটু তোমার আইডিয়াটা নিতে হয় এনোভির ক্ষেত্রে। হ্যাঁ, সবসময় মাস্টার্স ওটা মানে তোমার হচ্ছে এখন তোমার 3 ডাইমেনশনাল চিন্তা করতে হবে। তো পার্সেন্টেজ তুমি একটু ধারণা রাখবে, একটু মুখস্থ করবে, আর হচ্ছে কোনগুলো জিরো হচ্ছে সেগুলো একটু খেয়াল করবে। ঠিক আছে, পরীক্ষার সময় তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলবে। পরীক্ষার প্রশ্ন আসবে এরকম, তোমার হচ্ছে ইজেড কনফিগারেশন ডিফারেন্সিয়েট করো, তখন তোমার একটা কম্পাউন্ড একে এনওই দিলে তোমার কোন একটা গ্রুপের মধ্যে এনওই দি সেকেন্ড রেকর্ড এডিসিকন্স পালস দিলে কার পজিটিভ হচ্ছে কার নেগেটিভ হচ্ছে তোমাকে দেখাতে হবে। আর পরীক্ষা যদি আসে তখন তোমাকে স্পেসিফিক্যালি দেখাই দেওয়া হবে কাকে আমি কোনটা দিচ্ছি, আচ্ছা কোনটাকে রেড করা হচ্ছে দেখাই দেওয়া হবে। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।